স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বাংলাদেশ 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 বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, এই মুহূর্তে সেখানে শাসনতন্ত্রে যারা বসে আছে তাদের নিয়ে যতই কম বলা যায় ততই যারা শুভ বুদ্ধি সম্পন্ন তাদের মঙ্গল। কিন্তু হেডলাইন্স, ব্রেকিং নিউজ এগুলো তো নিতেই হয়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যে নাটক করলো বাংলাদেশ, একদিকে বলা যেতে পারে লোক দেখিয়ে এবং নিজেদের সান্ত্বনা দিয়ে যে চিত্রনাট্য তৈরি করলো বাংলাদেশের সো-কল্ড ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাকি বড়সড় নাম, তা দেখে গোটা বিশ্ব আজ খিখি করে হাসছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল। মনে রাখবেন, এই বাংলাদেশের এই অপরাধ ট্রাইব্যুনাল 1973-এ গঠিত হয়েছিল যারা যুদ্ধ অপরাধী, যারা রাজাকার, যারা সেই সময় পাকিস্তানপন্থী হয়ে বাঙালিদের ওপর হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচার করে, তাদেরকে আইনিভাবে পথে নিয়ে এসে বিচার দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে শাস্তির জন্য। সেই শাস্তি আজ দেওয়া হচ্ছে কাকে? শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী। কার মেয়ে? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে। অবশ্য সত্যি কি বলবো এই জাতিকে নিয়ে, যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যিনি একটি ভাষার জন্য, একটি ভাষাগত জাতির জন্য, একটি গোটা জাতিকে সমর্পণ করেছিলেন, একটি দেশ স্বাধীনতা ভারতের সাহায্যে পাইয়ে দিয়েছিলেন বাঙালিকে, সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যেমন 1971-এর পর, স্বাধীনতার পর যেভাবে নৃশংসভাবে, নির্মমভাবে তার বাড়িতে ঢুকে গুলি চালিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তেমনি এই ঠিক কিছুদিন আগে, 1 বছর আগে, তার মূর্তিতে প্রস্রাব করে এই বাংলাদেশের মানুষ, জামাতিরা। বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। দ্বিতীয় মামলায় ক্যাপিটাল পানিশমেন্ট, শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো ট্রাইব্যুনাল। ষড়যন্ত্রমূলক মামলা, সাজানো মামলা, এই আদালত অবৈধ, এই আদালতের কোনো রায় জনগণ মানে না। এই অবৈধ রায়, এই রায় বাংলার 18 কোটি মানুষ মানে না, মানতে পারে না। যেমনটা চিন্ময় কৃষ্ণ প্রভুর সময় একটা চিত্রনাট্য হয়েছিল, একটা প্রহসন হয়েছিল বিচারের নামে, সেই প্রহসন রিপাবলিক বাংলা দেখায়, আবারও একটা প্রহসন হচ্ছে। বুলডোজার, দুটো বুলডোজার পাঠানো হয়েছে, একটা এপিসি আছে এবং গত রাত থেকে আছে আসলে। মুজিবর, বঙ্গবন্ধু মুজিবর, বাংলাদেশের কারিগর, নিজের বাড়িতেই নির্মম হত্যা হয়েছিল যা। এবার তার ভিজেটুকু মাটিতে মিশিয়ে দিতে কি ভয়ঙ্কর তৎপরতা! নিখুঁত চিত্রনাট্যের ঠাস বুনন। উস্কানির অভ্যুত্থানের শিকার করা হলো বঙ্গবন্ধুর মেয়েকে। সবটা সাজিয়ে রাখা, গুপ্তরাষ্ট্রের ছক, গুপ্তরাষ্ট্রের বোড়ে। রায় যে এমনটা হবে আলবাত জানতেন হাসিনা, জানতেন তার ছেলেও। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে, এই হুকুম কে দিয়েছে? এটা তো ডক্টর ইউনূসই করেছে। খুনি, হত্যাকারী, অগ্নিসংযোগকারী, ধ্বংসাত্মক কাজে লিপ্ত, তারা হয়ে গেল জুলাই হিরো। হাসিনাকে হাতে পাওয়া খুব সহজ হবে না, কিন্তু গণতন্ত্রের টুটি চাপার যে ভয়ঙ্কর খেলা শুরু হলো, তা আদতে বুমেরাং হবে না তো বাংলাদেশের জন্য? গুপ্তরাষ্ট্রের ফাঁদে পা দেওয়ার দাম কয়েক প্রজন্ম ধরে গুনবে এবার বাংলাদেশ। রিপাবলিক বাংলা। বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি প্রচুর পরিমাণে যারা রয়েছেন, অনেক সংখ্যায় রয়েছেন, সেই বাঙালিদের উদ্দেশ্যে বলছি, আজ আপনারা যেমন হায় হায় করছেন, আমরাও হায় হায় করছি। আমরা ভারতবাসী, আপনাদের বন্ধু, বাংলাদেশকে আমরা বন্ধু বলে মনে করি। আজ বাংলাদেশের অস্তিত্ব এই ভারতের কারণে হয়েছে এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কারণে হয়েছে, যে বঙ্গবন্ধুকে এই জামাত শিবির, এই জামাতি, এই মৌলবাদীরা তার বাড়িতে ঢুকে হত্যা করে। কেন হত্যা করে? তার অপরাধ কি ছিল? অপরাধ ছিল
কেন পাকিস্তানের রাজাকারদের হাত থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছে, কেন স্বাধীনতা দিয়েছেন মুজিবুর রহমান, সেই রাগ পুষে রাখা হয়েছিল। কিন্তু সেই সময় কারা মদদ দিয়েছিল, পাকিস্তানের পক্ষে কারা দাঁড়িয়েছিল? মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছিল যে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। ভারত চোখে চোখ রেখে বলে যাই হোক না কেন বাংলাদেশের স্বাধীনতা দিতে ভারত সাহায্য করবেই করবে। আজকে চিত্রটা খুব একটা আলাদা নয়। মোহাম্মদ ইউনূস কয়েক হাজার গরিব মানুষের, কয়েক লক্ষ গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে ইন্টারেস্ট এবং সুদের ভারে ডুবিয়ে দিয়ে তাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ক্লোজ একজন অ্যাসোসিয়েট। কেন? কারণ তিনি একজন পুতুল। সেই পুতুলকে বসিয়ে দেওয়া মোহাম্মদ ইউনূসকে দিয়ে আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কার বিরুদ্ধে ঘোষণা করা হচ্ছে মৃত্যুদণ্ড? যিনি আমেরিকাকে বলেছিলেন বাংলাদেশের মাটিকে সামরিক ঘাঁটির জন্য ব্যবহার করতে দেব না, এখানে রাখ। জামাত শিবির, এই শিবির, ওই শিবির, তোদের কেউ পরোয়া করে না ভাই। কিন্তু স্পষ্ট তো জানিয়ে রাখি, আজ বাংলাদেশে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক, মানবতা বিরোধী এবং লজ্জাজনক। কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের কিশলয়ের অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেট শুরু করব। যুক্তরাষ্ট্রের ইন্ধনে প্রহসনের বিচার, প্রহসনের রায়, প্রহসনের বিচার আগেও মনে আছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিভাবে বেআইনিভাবে গ্রেফতার করে জেলে পুরে, বিচার ছাড়া এখনো পর্যন্ত জেলে পুরে রাখা হয়েছে এই বাংলাদেশ, এই ইউনূসের বাংলাদেশ এই কাজ করেছিল। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে যে আইনজীবীরা দাঁড়াতে যায় তাদের জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল আদালতে। সেই ছি ছি হওয়ার মতো ঘটনা আজ আদালতে আরও একবার হলো, যখন শেখ হাসিনার ফাঁসি ঘোষণা হচ্ছে। সব আইনজীবী, সব আদালতের লোক হাততালি দিচ্ছেন, আনন্দ করছেন। এই হচ্ছে বাংলাদেশের আইনের কার্যকারিতা। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং। কিশলয়ের অগ্নিবাণে ভারতের কাছে, ভারতের হাতে পায়ে ধরে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রশাসন কি বলছে? শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিন। কান্নাকাটি করছেন মোহাম্মদ ইউনূসের প্রশাসন, দুঃখ করে বলছেন শেখ হাসিনাকে একটু দয়া করে ফেরত পাঠিয়ে দিন। আমরা এখানে একটা বিচার করেছি, সেই বিচার করার পরে তো শাস্তি ঘোষণা করে ফেলেছি, কিন্তু শেখ হাসিনা তো আমাদের কাছে নেই, আপনারা ফেরত পাঠান। বিগ ব্রেকিং, ভারতের হাতে পায়ে ধরছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ভারতের হাতে পায়ে ধরে কি বলছে? তিনি বলছেন যে দয়া করে শেখ হাসিনাকে হাত জোড় করে বলছি বাংলাদেশে পাঠান, বাংলাদেশে তার বিচার করেছি আমরা, এবার শাস্তি দেব। সালাউদ্দিন শোয়েব চৌধুরী সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে মোহাম্মদ ফারুক রহমান রয়েছেন, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি, আমার সঙ্গে সাহিদুল খোকন রয়েছেন সাংবাদিক বাংলাদেশের, SM কামরুজ্জামান সাগর একটু পরে যোগ দেবেন, সংগঠন গণজাগরণ মঞ্চ। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সকাল থেকে কথা বলছি আপনাদের সঙ্গে। ইউনূসের প্রশাসন ভারতের হাতে পায়ে ধরে বলছে স্যার আমরা বিচার করে ফেলেছি, আমরা শাস্তি ঘোষণা করে ফেলেছি, কিন্তু শাস্তি দিতে পারছি না কারণ শেখ হাসিনা এখানে নেই, আপনারা স্যার আমাদের কাছে একটু পাঠিয়ে দিন দয়া করে বলে হাতে পায়ে ধরছে। এবার কি হবে বলুন? মোহাম্মদ ইউনূসের এই প্রশাসনের এই হাতে পায়ে ধরা নিয়ে কি বলা যেতে পারে? সালাউদ্দিন সাহেব। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, আজ যে ঘটনাটা ঘটল এটা হলো পাকিস্তানের তাবেদারেরা এবং মোহাম্মদ ইউনূসের অবৈধ প্রশাসন। এরা ৭১-এ যে আমরা তাদেরকে পাকিস্তানিদের লাথি মেরে তাড়িয়েছিলাম, এই দেশের মাটিতে যে পাকিস্তানের যুদ্ধ অপরাধীদের ছিলাম সেটার একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো। এই আপনি জানলে অবাক হয়তো হবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ৫৮৩টি মামলা, যার মধ্যে ৩২৪টি হত্যা মামলা এবং এই কথিত ট্রাইব্যুনালই আছে ২৭টি মামলা। আজকে ইউনূস বা তার লোকজনেরা দেখুন একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একদিকে রায় হচ্ছে, অন্যদিকে কিছু লোক, কিছু দুর্বৃত্ত তারা আবার ৩২ নম্বরে হামলা দিয়েছে। বঙ্গবন্ধুর বেসরকারি সম্পত্তি, সেটা ব্যক্তিগত সম্পত্তি, সেটাতে নাকি খেলার মাঠ বানাবে।
যখন বানাতে দিল না তখন তারা পুলিশকে লাথি মারল, পুলিশের ওপর চড়াও হলো, সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়ে মারল। এটাই তো জঙ্গিদের চেহারা। আর অন্যদিকে গোটা জাতিকে এই সংঘাতের মধ্যে রেখে ঢাকার একটি 5 তারা হোটেলে বসে ইউনূস বাংলাদেশের আরেকটি সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দিয়েছে, ডেনমার্কের হাতে। বাংলাদেশকে লুটছে। আপনার অনুষ্ঠানে আমি অসংখ্যবার বলেছি যে ইউনূস হলো লুটেরা। ইউনূস সেই আলিবাবা 40 চোরের সর্দার যারা বাংলাদেশকে লুটছে। এরা 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, আমি কিন্তু আওয়ামী লীগের কেউ নই, আমি শেখ হাসিনার সমর্থক নই, কিন্তু আমি তো বাঙালি, আমি তো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ যখন অপমানিত হবে, বাঙালি জাতি যখন অপমানিত হবে 18 কোটি, তখন তো আমি ক্ষুব্ধ হব। তবে আমি একটা কথা বলছি একদম দৃঢ়তার সাথে, এটা ইউনূসের শেষের শুরু হয়ে গেছে। আজ যারা ফুর্তি করছেন, আজ যারা মিষ্টি খাচ্ছেন, ওনাদের জন্যে যে কি ভীষণ পরিণতি অপেক্ষমান সেটা আমি আর বলবো না। সালাউদ্দিন সাহেব একটু সঙ্গে থাকুন, ইউনূসের শেষের শুরু কিনা আমরা দ্রুত জানতে পারবো। কিন্তু ব্রেকিং নিউজ আসছে, বিগ ব্রেকিং, ইউনূসের জন্য গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা বাংলাদেশের আদালতের, এবং তারপর অস্থিরতা শুরু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে, ভারতের তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, এবং এই মুহূর্তের বিগ ব্রেকিং, প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি ফেরত চায় ভারত। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করলো ভারত। বাংলাদেশে স্থিরতা ফেরাতে কাজ করবে ভারত। বিবৃতি জারি করলো নয়াদিল্লি। ধানমন্ডির বাড়িতে, মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর এবং বাংলাদেশ জুড়ে অশান্তির ঘটনা। তারপরেই বিগ ব্রেকিং। আমি যাব এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন শাহিদুল খোকন এবং SM কামরুজ্জামান সাগর এবং মোহাম্মদ ফারুক রহমান। আমি SM কামরুজ্জামান সাগরের কাছে যাব। আমার প্রশ্ন, স্পষ্ট প্রশ্ন, বাংলাদেশে একটি রায় হলো, রায়ের পরে আমরা দেখলাম ধানমন্ডির বাড়িতে গিয়ে একটা আক্রমণ হয়ে গেল শেখ মুজিবুর রহমানের বাড়িতে। সুন্দর চিত্রনাট্য, মনে হচ্ছে নাটক, একদম ওয়েট করেছিল এই রায় হবে, এই আমরা ঝাঁপিয়ে পড়ব, এই রায় হবে, এই আমরা হাততালি দেব। অদ্ভুত পরিস্থিতি, বলুন। SM কামরুজ্জামান সাগর শুনতে পাচ্ছেন? রায় হয়েছে, গোটা দেশবাসী দেখেছে। একটু পেছন থেকে যাই আমরা। এটা 1971 সালে 4 ডিসেম্বর বঙ্গবন্ধুকে পাকিস্তান আদালতে ফাঁসির রায় কার্যকর করেছিল, এবং আপনারা জানেন যে সেখানে কবরও করা হয়েছিল। তারপরে কিন্তু বাকি ইতিহাসটা দেশবাসী, গোটা পৃথিবী জানে কি ঘটেছিল। এই যে ইউনূসের যে ক্যাঙ্গারু কোর্ট, হ্যাঁ, প্রহসনের নামে যে বিচার, এই নিজেরাই আইনজীবী, নিজেরাই সরকারি পক্ষের উকিল, নিজেরাই হচ্ছে আসামি পক্ষের উকিল, সবকিছু নিজেরা নিজে মতো করে একটা মন গড়া রায় দিয়ে দিল, ফাঁসি। তাহলে কি ফাঁসি হয়ে গেল? দেশে আইন নাই, আদালত নাই। আন্তর্জাতিক আদালতের নিয়ম কি? আসামি পক্ষকে সরাসরি উপস্থিত রেখে তারপরে কিন্তু বিচার করতে হয়। সেটা কি তারা করেছে? এবং একে একে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা আমরা দেখছি যে জুলাই হামলাকারীরা কি করেছে, এবং তারাই সহজ স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ মেরেছে, বাংলাদেশের ধন সম্পদ লুট করেছে, তারা একের পর এক সব স্বীকারোক্তি দিয়েছে। তাদের কি হবে? তাদের তো বিচার আওতায় আনা হলো না। এবং 1971 সালে 30 লক্ষ গণহত্যার দায়ে জামাতকে কি তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে? দাঁড় করায়। তো যেসব 1971 সালের যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা করেছে, সেই যুদ্ধ অপরাধীদের বিচার শেখ হাসিনা করছে বলেই কি সেই কোর্টে তারা মন গড়া একটি প্রহসনের রায় দিয়ে দিল? সেই রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে দেশের আইনজীবীরা, প্রত্যাখ্যান করেছে বিশ্ববাসী। এই রায় শুধু শেখ হাসিনার বিরুদ্ধে রায় নয়, এই রায় আমার গণতন্ত্রকে হত্যা করার রায়, আমার ভবিষ্যৎ বাংলাদেশকে হত্যা করার রায়। এই রায় আমরা পুরোপুরি দেশবাসী বুঝে গিয়েছে তারা কোন পথে হাঁটছে। টোটালি একটি পাকিস্তান কায়েম করার সেই চেষ্টা, 71 সালের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সেই প্রচেষ্টা চলছে।
এই রায়টা আমরা প্রত্যাখ্যান করি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই অবৈধ ইউনূস সরকারকে দ্রুত হটিয়ে আমরা ইনশাআল্লাহ আবার এসে ফিরব। বেশ, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে। সাগর সাহেব, আমি আসছি আপনার কাছে এবং বাকি দুজনের কাছে যাচ্ছি। বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলছে, এমনটাই বাংলাদেশের মানুষ বলছেন। পরপর দুটো বক্তব্য শোনালাম, কিন্তু ইউনূসপন্থীরা কি করছে? ইউনূসপন্থীরা উল্লাস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লাস ইউনূসপন্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে। কি লাভ হচ্ছে স্যার? কি লাভ হচ্ছে? কার ফাঁসি হয়েছে? কিভাবে ফাঁসি হবে? ফাঁসির একটা ঘোষণা করলাম, ফাঁসি হয়ে গেল, এরকম কি হয়? এই এত নিম্ন গতির বুদ্ধি দিয়ে কিভাবে হতে পারে? ব্রেকিং নিউজ, হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় উল্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লাস ইউনূসপন্থীদের, এবং সেই উল্লাসে তারা মিষ্টি বিতরণ করছে এবং সেই মিষ্টি বিতরণের ছবি আমরা কিশোলার অগ্নিবাণে দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছি কিভাবে আদালত চত্বরের ভেতর, আদালতের রুমের ভেতরে ইনফ্যাক্ট সেখানে হাততালি দিয়ে খুব আনন্দ হয়। আমি যাব মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ফারুক রহমান, আপনার কাছে এই প্রহসনের একটা রায় হলো, বলা হলো ফাঁসির সাজা দেওয়া হবে। ফাঁসি তো দেওয়া সম্ভব নয় স্যার, হাসিনা তো নেই ওখানে। এটা ঘোষণা করে দিলাম, একটা কাগজে লিখে দিলাম, বললাম ফাঁসি হয়ে গিয়েছে বলে আমি নিজে মিষ্টি খেয়ে লাফাতে লাগলাম। এটা তো একটা বোকামির বিষয়, তাই নয় কি? বলুন স্যার। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্পষ্টতই, বলুন। থ্যাংক ইউ দাদা। আমি যারা আলোচক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ আমি খুব ঠান্ডা মাথায় সালাউদ্দিন সাহেব এবং পরে যে ভদ্রলোক বললো আমি শুনলাম, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, আপনারা এই যে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে যে আপনারা প্রতিবেশী, সেখানে একজন দুষ্ট এবং ফ্যাসিস্ট 24-এর গণ আন্দোলনে যে দেশ থেকে পালিয়েছে তার পক্ষ নিয়ে কথা বলছেন। আমি দৃঢ় নিন্দা জানাই। আর যে কারণে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমি একটু উল্লেখ করতে চাই। 5টা কারণ আদালত উল্লেখ করেছে। সেখানে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টারে, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকালে নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছে এই মোহাম্মদ ফারুক রহমান। আমি সম্পূর্ণ রায়টা শুনেছি স্যার, আমি পুরো রায়টা শুনেছি। এই হেলিকপ্টারে এবং ড্রোনের, আমি এক সেকেন্ড স্যার, আমি বলছি একটা কোশ্চেন। এক মিনিট ফারুক রহমান সাহেব একটু দাঁড়ান। ফারুক রহমান সাহেব একটু পজ মারুন। আমি এই হেলিকপ্টারের সম্পূর্ণ এই রায়টায় 120 বার সম্ভবত এই হেলিকপ্টারের কথা এবং ড্রোনের কথা বলা হয়েছে। আপনারা বলছেন মানে আপনি যারা সমর্থন করছেন এই রায়কে বা যারা ইউনূসের সমর্থন করছেন তারা বলছেন যে একজন ফ্যাসিস্টের শাস্তি হয়েছে ইত্যাদি, আপনারা নানা কথা বলছেন। স্যার, আমার একটা কথার উত্তর দিন, একদম সিম্পল কথার উত্তর দিন। আপনারা বিচার করছেন, আদালতে দাঁড়িয়ে বিচার হচ্ছে, এর আগে এক সেকেন্ড আপনি বলছেন শোনা যাচ্ছে না, আমি বলে নি তারপর আপনি বলবেন। আমার প্রশ্নটা শুনে নিন। এর আগে আমরা দেখেছি বিনা বিচারে, বিনা আইনজীবী দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু নামক একজন বাংলাদেশি ব্যক্তিকে, নাগরিককে আপনারা জেলে রেখেছেন। আমরা দেখেছি শেখ হাসিনাকে, তিনি যখন নির্বাসিত হলেন তার আগে মেট্রো রেলওয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়, পুলিশকে ঢাকাতে আমরা দেখেছি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এইগুলোকে আপনি আন্দোলন বলছেন, এইগুলোকে আপনি প্রতিবাদ বলছেন। হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার বিচার কবে হবে স্যার? কবে হবে? যারা গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার দায় আপনারা এড়াতে পারেন না, যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা জায়গা দিচ্ছেন, বাসায় থাকার জায়গা দিচ্ছেন, যে হাসিনা আমেরিকার আগ্রাসন আটকে ছিল, যে হাসিনা বাংলাদেশের মাটিকে আমেরিকার কাছে বিক্রি করতে দেয়নি, তাকে আপনারা ফ্যাসিস্ট বলছেন কি? আমি হাসিনার এখানে ডিফেন্ড করতে আসিনি, কিন্তু আমি নিউট্রালি বলছি, আমি কোন হাসিনাকে ডিফেন্ড করতে আসিনি, আমি নিউট্রালি বলছি। ফ্যাসিস্ট কাকে বলছেন? মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট বলুন, যার শাসনে হাজার হাজার সনাতনী ভাই বোনেদের বাড়ির ওপর আপনারা আগুন দিয়েছেন। আপনারা কেন আগুন দিয়েছেন? চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন জেলে পুরেছেন? ইসকন মন্দিরে কেন হামলা চালিয়েছেন? আওয়ামী লীগের পার্টি অফিস কেন জ্বালিয়েছেন? ধানমন্ডিতে কেন আপনি মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়েছেন? কেন শেখ মুজিবের স্ট্যাচু জ্বালিয়ে দিয়েছেন? বলুন আপনি। আমাদের একটা নির্বাচন দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা যারা এই বাংলাদেশের স্টেক হোল্ডার, একমাত্র মৌলবাদীরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। মৌলবাদীরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। মৌলবাদী জামাতিরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই। ভোট দিতে পারে না, সেই শেখ হাসিনার কথা আপনারা বলে অত্যন্ত লজ্জিত হয়। আমাদের কাছে লজ্জা লাগে
দুঃখ লাগে, লজ্জাই লাগা উচিত, ঠিক লজ্জাই লাগা উচিত আপনাদের। বিচারের নামে যে প্রহসনটা করেছেন তাতে লজ্জা লাগা উচিত, মাথা হেঁট হয়ে যাওয়া উচিত, মাথা নিচু করে বসে থাকা উচিত। মোহাম্মদ ইউনূসের, আমেরিকার দালাল মোহাম্মদ ইউনূসকে আপনারা এখন ভগবান বানিয়েছেন। আমেরিকার দালাল মোহাম্মদ ইউনূস এখন আপনাদের ভগবান হয়েছে। আমি যাব, আমি শেখ হাসিনাকে যদি ফাঁসির কাস্টে ঝুলান যায়, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। 1400 লোক কি করে ফাঁসি দেবেন? কি করে ফাঁসি দেবেন? ফাঁসিটা দেবেন কি করে? ফাঁসিটা দেবেন কি করে বলুন? কি করে ফাঁসি দেবেন? কি করে দেবেন? যদি দিল্লি যদি আমাদের বন্ধু হয়, কিভাবে প্রধানমন্ত্রী মোদি সাহেব যদি আমাদের, আপনি জানেন কোথায় আছেন শেখ হাসিনা? কোথায় আছেন শেখ হাসিনা? অ্যাড্রেস বলুন, যারা আছেন আপনি জানেন শেখ হাসিনা কোথায় আছে? তাদের বন্দি বিনিময় আছে। কোথায় কোথায় আছেন শেখ হাসিনা? কোথায় আছেন শেখ হাসিনা? হাসিনাকে দেবেন। শেখ হাসিনা যদি সত্যি ঘটনা জানে, কিভাবে শাস্তি দেবেন স্যার? আপনাদের হাতে তো নেই শেখ হাসিনা, শাস্তিটা দেবেন কিভাবে? ভারতে বাস করে, আমাদেরকে কেন মুখোমুখি করাচ্ছে? একটা সরকার যা আমেরিকার দালালি করে, সাধারণ মানুষের টাকা নিয়ে যে মোহাম্মদ ইউনূস তাদের মৃত্যু পর্যন্ত ঠেলে দিয়েছে, তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, দেখুন 14 মাসে আপনারা এখন তার দালালি করছেন এবং বিচার হচ্ছে আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে বিচার হচ্ছে। আপনাদের কাছে প্রকাশ করছে বাংলাদেশের মানুষ আজকে খেতে পারতেছে না। শাহিদুল খোকন, আসছি আবার আপনার কাছে। অন্ততপক্ষে ইউনূসকে আপনাদের ধন্যবাদ জানাই। ইউনূস এখন আপনাদের বিরাট বড় একজন নেতা হয়েছে, আপনারা গণতন্ত্রের জন্য পুজো করছেন এখন দালাল ইউনূসের। শাহিদুল খোকন কি বলবেন উত্তরে? ধন্যবাদ কিশোলয়, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচকদের। এই ফারুক রহমান সাহেব যে বলছেন যে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ এই রায়ের পক্ষে, উনার যে রাজনৈতিক দল, এই যে বলবেন আপনি বলে নিতে দিন বাকিদের। ফারুক বাবু একটু আটকে যান, একটু থেমে যান, পজ প্লিজ। হ্যাঁ ফারুক বাবু 1 মিনিট। হ্যাঁ এই ভদ্রলোকের যে রাজনৈতিক দল লেবার পার্টি, তার সদস্য সংখ্যা কত? উনি যে রাজনৈতিক দলটি পরিচয়ে এখানে এসেছেন, সেই দলটির সদস্য সংখ্যা কত? সেই দলটি সংসদে কখনো প্রতিনিধিত্ব করেছে? সেই দলটি জনগণের কখনো প্রতিনিধিত্ব করেছে? এই ইউনূস আমলে হঠাৎ করে আমরা কিছু এই রাজনীতিবিদ দেখতে পাচ্ছি, হঠাৎ করে কিছু মানুষ দেখতে পাচ্ছি এই পাকিস্তানপন্থী, যারা মিথ্যাচার, যারা একদমই হাওয়ার উপরে ভেসে উঠছেন। ফলাফল কি হচ্ছে? বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম হচ্ছে। এই যে উনি বললেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই আদালত আজকে যে রায় দিয়েছেন, এই রায়ের কোথাও আদালত স্পষ্ট করে বক্তব্য পেশ করতে পারেনি কতজন মানুষকে হত্যা করা হয়েছে। এই যে রায়, যে আজকে যে আদালতে যে রায়টি দেওয়া হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধে, সেই অপরাধগুলো উল্লেখ করা হয়েছে, সেই অপরাধগুলো একজন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার উপরে বর্তায় না। কারণ গতকাল আপনি দেখেন ঢাকার পুলিশ কমিশনার বলেছে যে জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের সরাসরি গুলি করার আদেশ করেছেন। এর আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার সেই একই কথা বলেছিলেন। ফারুক রহমানরা তখন কেন কথা বলছেন না? ফারুক রহমানরা কেন প্রতিবাদ করছেন না? আসলে আজকের যে রায়টি বাংলাদেশের ট্রাইব্যুনালে হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপনি কতজনকে রাস্তায় দেখেছেন কিশোলয়? আপনারা তো সারাদিন নিউজ করছেন, আপনারা লাইভ করছেন ঢাকা থেকে, কতজন মানুষকে দেখেছেন? কিছু পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী শক্তির লোকজন যারা ধানমন্ডি 32 নম্বরে গেছে আজকে, কেন তারা ধানমন্ডি 32 নম্বরে গেল? ধানমন্ডি 32 নম্বরে আজ কি ছিল? আজকে তো রায় ছিল একটি বিশেষ ট্রাইব্যুনালে। তো ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ না করে ট্রাইব্যুনাল সেই তারা কোথায় গেল? ধানমন্ডি 32 নম্বরে। কেন? কারণ ওখানে মুক্তিযুদ্ধের সূতিকাগার, ওইটাকে বিনষ্ট করতে হবে। এটি হচ্ছে এদের পন্থা। এই পন্থায় বিশ্বাসীরা এসেই উল্টাপাল্টা বলছে, উল্টাপাল্টা ভাবছে, কারণ তাদের আর কোনো অস্ত্র নেই তাদের হাতে। তাদের হাতে একটাই অস্ত্র, সেটি হচ্ছে ভারত বিদ্বেষিতা, সেটি হচ্ছে আওয়ামী বিদ্বেষিতা। এই যে উনি বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, শেখ হাসিনাকে কার হাতে ফিরিয়ে দেবে? শেখ হাসিনাকে উনরা বলেন পালিয়ে এসেছে। বাংলাদেশের রাষ্ট্রের বিমানে চড়ে কেউ পালায়? সামরিক বাহিনীর নিরাপত্তায় কেউ পালিয়ে যায়?
শেখ হাসিনা জীবন রক্ষার্থে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এরকম প্রত্যেকটি রাষ্ট্রের, যেসব রাষ্ট্রের সংকট হয় সেসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যখনই ভারতের কাছে সহযোগিতা চেয়েছে, ভারত তাদের আশ্রয় দেয় হিসাবে তাদেরকে সহযোগিতা করেছে। ঠিক একদম। তো সেখানে একজন আশ্রিতাকে জঙ্গিদের হাতে ভারত তুলে দেবে? উত্তর আমি এক সেকেন্ড, শাহিদুল খোকন, মোহাম্মদ ফারুক রহমান, উত্তর দ্রুত শুনলেন কথাগুলো, উত্তর দিন। দেখুন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই যে শেখ হাসিনা যে দাদা কথা বললো, বলুন, শোনা যাচ্ছে না, একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলুন। বলুন স্যার, বলুন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই যে শেখ হাসিনার অপরাধকে ঢাকানোর জন্য এবং আমাদের বর্তমানে আমরা যে নির্বাচনের জায়গায় আছি, আমি মনে করি এই আন্তর্জাতিক আদালত অত্যন্ত নিরপেক্ষ এবং যে ট্রান্সপারেন্সি আমরা যে লাইভ প্রকাশ করছি এটা আপনারাও দেখেছেন। কি বললেন? নিরপেক্ষ? এই আদালত নিরপেক্ষ? এই আদালত কি, যে আদালতের কথা বলছেন মিস্টার ফারুক রহমান, এই আদালত কি এই বিচার করতে পারে? এই আদালতের কি সেই রাইট আছে? ফাঁসি দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিজের ব্যক্তি প্রতিহিংসা কার্যকরী করার জন্য এবং তাদেরকে আমরা যারা এই যে স্বাধীনতার জন্য কথা বলি, আজকে আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। আপনারাই খুশি, যারা বেশ যারা জামাতি তারাই খুশি। মোহাম্মদ ফারুক রহমান আবার আসছে, ওয়েট করুন। নিরপেক্ষতার কথা বলছেন, এক সেকেন্ড, নিরপেক্ষতার কথা বলছেন। যে আইনজীবীকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার হয়ে সওয়াল করার জন্য, কিছুদিন আগে সেই আইনজীবী হাসিনার ফাঁসি হোক বলে রাস্তায় নেমেছিলেন। আপনারা কি ভাবছেন আমরা খোঁজ রাখি না বাংলাদেশে কি চলছে? আমি যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আসি আবার। সালাউদ্দিন শোয়েব চৌধুরী একদম স্পষ্ট কয়েকটা অভিযোগ যে শেখ হাসিনা ড্রোন নামিয়ে, হেলিকপ্টার নামিয়ে নাকি হত্যালীলা চালিয়েছেন, তাই জন্য তার ফাঁসির সাজা হয়েছে, তাই বাংলাদেশের মানুষ আজ খুব খুশি। এর উত্তর সালাউদ্দিন শোয়েব চৌধুরী। কৃষ্ণলাবি, দেখুন এই সমস্ত বায়বীয় অভিযোগ, এই সমস্ত বায়বীয় অভিযোগ সম্পর্কে আমি কিছু বলবো না, কিন্তু তারা যে বলছেন যে শেখ হাসিনার সাজা কার্যকর করবেন, কারা বলছে? পাকিস্তানি আইএসআই বলছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি বলছে। এরাই তো কদিন আগে দিল্লিতে বোমা হামলা চালালো, এরাই তো ভারতের ভিতর আরও সন্ত্রাসী কর্মকাণ্ডের ছকাচ্ছে। আমি এখন শঙ্কিত যে এই সমস্ত জঙ্গিরা এখন ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়ে ভারতের ভিতরে যারা আশ্রয় নিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনার সহ, এনাদের প্রাণ নাশের চেষ্টা করবে। কাজে এদেরকে চিহ্নিত করে রাখুন, এদের সম্পর্কে আপনার সজাগ হন এবং এরাই দেখবেন দিল্লির বোমা বিস্ফোরণের মতো ভারতের বিভিন্ন জায়গায় এখন এরাই বিস্ফোরণ করার চেষ্টা করবে ভারতের উপর প্রতিশোধ নিতে। কেন প্রতিশোধ? যে ভারত কেন বাঙালিকে ৭১-এ সাহায্য করেছিল স্বাধীন হতে। এরা সবাই স্বাধীনতা বিরোধী অপশক্তি, এরা বাঙালির 18 কোটি বাঙালির শত্রু, এরা সবাই গণশত্রু। এদের ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না। বহুবার বলেছি, আমি আপনার অনুষ্ঠানে বলেছি, ইনশাল্লাহ আমরা বাঙালিরা টাকা চাঁদা তুলে, টাকা জোগাড় করে, জাহাজ বোঝাই করে এনাদের পিতৃদের পাকিস্তানে পাঠিয়ে। বেশ, এস এম কামরুজ্জামান সাগর শুনছেন, সালাউদ্দিন সাহেব তো কাউন্টার করলেন, বেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আরও একবার শাহিদুল খোকনের কাছে যাব। শাহিদুল খোকন, প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আন্দোলনের নামে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে কারা আমরা জানি। কোন ডিপ স্টেট, কোন গুপ্তরাষ্ট্রের কায়দায়, কোন গুপ্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনে আজকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাথা হয়ে বসেছে এবং এদের সবার ভগবান হয়েছে যে এরা পুজো করতে আরম্ভ করেছে। এই মৌলবাদীরা আমি জানি না, মানে জানি আমরা, কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা ট্রেন্ড আছে। এবার তারাই শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করেছে। কেন? কারণ শেখ হাসিনা এই মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেননি সেখানে ঘাঁটি বানানোর জন্য। এটাই তো ফল হচ্ছে আজকে, তাই নয় কি? মৃত্যুদণ্ড, বলুন। একদমই তাই, একদমই তাই। কারণ দেখুন, এই যে 2024-এর জুলাই আগস্টের পর যে আমেরিকা সফর করে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখেই স্বীকার করেছেন যে এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইন। সেখানে সে ওখানকার মাস্টার মাইন্ডার একটা জঙ্গি ছেলে, যে হিজবুত তাহরির মতো একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত, সম্পৃক্ত, তাকে পরিচয় করিয়েছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে। পাকিস্তান থেকে লস্করিত এবার জঙ্গিরা বলেছে তারা তাদের ভাইদের পাশে জুলাইয়ের জঙ্গি আন্দোলনে ছিল।
তারা এই আন্দোলনে সহযোগিতা করেছে। তাদের যেই লস্করি তৈবার নেতারা তারা পাকিস্তান থেকে বাংলাদেশ এসে তারা এই একই কথাগুলো বলেছে যে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামে তারা সহযোগিতা করেছে, তাদের ভাইয়েদের পাশে ছিল। তারা আজকে এও বলছে যে তাদের এই ভাইয়েদের ঘাড়ে চড়ে তারা পূর্ব ফ্রন্ট থেকে তাদের ভারতে আক্রমণ করতে পারে। তো এ থেকে তো প্রমাণ হয়ে যায় যে এটা পাকিস্তানি একটি সরকার রাষ্ট্র ব্যবস্থা চলছে। আর বাংলাদেশের, আমি এদেরকে বলি বাঙ্গু মুমিন, এই বাঙ্গু মুমিনদের অবস্থা দেখেন। আমার জীবদ্দশায় আমি কখনো এই সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখি নাই মাথায় টুপি দিয়ে কোথাও নামাজ পড়তে। সে নিজে একজন খ্রিস্টান হয়ে একজন রাশিয়ান মহিলাকে বিয়ে করেছিল, তারপরে সে মুসলমান হয়েছে। এই বাঙ্গু মুমিনরা তার পিছনে নামাজ পড়ার জন্য এখন তার নেতৃত্ব, তার ইমামতির জন্য এখন তারা পাগল হয়ে গেছে। তো এই যে যারা এই ইউনূসের মতো একজন ভণ্ড, পথভ্রষ্ট, একজন মানে এন্টি ইসলামিক মানুষকে নেতা মানে, এদের ধর্মকর্ম নিয়ে আমার সন্দেহ হয় এরা আসলেই ধর্ম মানে কিনা, এরা আসলে ইসলামের লোক কিনা। তো এটা পাকিস্তানের প্রতিশোধ কিশলয়। পাকিস্তানি প্রতিশোধ নিচ্ছে তাদের বাংলাদেশের ভাইদের দিয়ে, যারা তাদের অনুসারী, তারা বাংলাদেশে বসে এখন এই প্রতিশোধটা নিচ্ছে। মোহাম্মদ ফারুক রহমান, উত্তর দিন। পাকিস্তানপন্থী শক্তিদের সমর্থন কেন বাংলাদেশের এক পক্ষ করছে যে পাকিস্তান বাংলাদেশি বাঙালিদের উপর হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচার করেছিল? আমেরিকার অঙ্গুলি হেলনে একদম মাথাটা পুরো ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে। আজকে এই ফাঁসির সাজা শুনে সবাই লাফাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা এই ইউনূসপন্থী। এটা তো একটা লজ্জার বিষয় নয় কি স্যার? আস্তে ধীরে বলুন, চেঁচাবেন না, বলুন। দেখুন, বাংলাদেশ পাকিস্তান, ধরেন আপনার কলকাতায় আছে আমাদের অনেক যারা বাংলাদেশকে ভালোবাসে, তারাও হয়তো নাচতে পারে, মিষ্টি খাওয়াতে পারে, আমেরিকা খাওয়াতে পারে, কিন্তু এখানে দোষের কিছু আমি দেখছি না। এখানে দোষটা হচ্ছে আমরা বিচারের স্বচ্ছতা এবং আইনের যে শাসনকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে সামনে আমরা একটা নির্বাচন, সেই জন্য আমাদের প্রতিবেশী ভারত বা প্রতিবেশী পাকিস্তান কি করলো আমাদের জন্য এটা না। আমরা এখানে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সেনাবাহিনী আছে, যথেষ্ট চৌকস সেনাবাহিনী আছে, তারা এগুলো খেয়াল করবে। কে নাচলো, কে হাসলো, এইটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য কোনো বিষয় না। শেখ হাসিনা অন্যায় করেছে, তার সাথে সহযোগী হিসাবে কামাল সাহেব অন্যায় করেছে। আইনের কাছে তারা যদি সুবিধা না পায়, আইনের জন্য তারা ওইখানে কন্টেস্ট করুক। ফারুক সাহেব, আমি একটা কথা বলি। ফারুক রহমান সাহেব, আলোচনা করি, চেঁচিয়ে লাভ নেই, আলোচনা করি। ফারুক রহমান সাহেব, আলোচনা করি। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচারের পথ, আমার বিচারের প্রসেস আমার মনে আছে। সেখানে যারা তার পক্ষের আইনজীবী তাদেরকে আদালতের ভেতর মারধর করা হয়। পৃথিবীর কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্টে কোথাও পৃথিবীর দেখেছেন যে আসামি পক্ষের কেউ কোনো আইনজীবী দাঁড়ালে তাকে মারধর করে তার জামা খুলে নেওয়া হয়? ভারতে সন্ত্রাসবাদীদের পক্ষেও আইনজীবী দেওয়া হয় স্যার। কাসবের পক্ষে আইনজীবী দিয়েছিলাম আমরা, ভারত গণতন্ত্রে বিশ্বাসী বলে। কিন্তু এইখানে আপনারা বলছেন আইনের শাসন চলছে। শেখ হাসিনার আইনজীবী, কিছুদিন আগে তার ভিডিও দেখা গিয়েছিল, যিনি এখন শেখ হাসিনার আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন, তিনি বলছেন শেখ হাসিনার ফাঁসি চাই। এটা নিরপেক্ষ আইন বলছেন, এটা নিরপেক্ষ বিচার প্রসেস। আপনার কথাটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমরা 17টা বছর ঘরে ঘুমাতে পারি নাই। ধান খেতে, পাট খেতে, বাঁশবনে, আখের ধারে আমাদের ঘুমাতে হয়েছে। তো এই সব কারণে মানুষের ভিতরে একটা গভীর মানে দাগ কেটেছে এবং ভূমিধস তাদের ঘৃণা জমে আছে। এখান থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু যারা আওয়ামী লীগের বন্ধুরা, যারা অ্যাডভোকেট অথবা যাদেরকে ছাপাই করবে, ঘুমোতে পারেনি। ফারুক সাহেব, কে ঘুমোতে পারেনি? আপনি বলছেন 17 বছর ঘুমোতে পারেনি। আমি বলি জামাতিরা ঘুমোতে পারেনি, আগ্রাসীরা ঘুমোতে পারেনি, দালালরা ঘুমোতে পারেনি, সন্ত্রাসবাদীরা হয়তো ঘুমোতে পারেনি। আমি একবার জিজ্ঞেস করি কে ঘুমোতে পারেনি। আমি SM কামরুজ্জামান সাগরের কাছে যাব। সাগর সাহেব, কে ঘুমোতে পারেনি 17 বছর? এখানে ফারুক সাহেব বলছেন বাংলাদেশের মানুষ নাকি 17 বছর হাসিনার অত্যাচারে ঘুমোতে পারেননি, তাই জন্য এই শাস্তি হয়েছে। বলুন। সাগর সাহেব, আপনি আনমিউট করুন, সম্ভবত মিউট হয়ে আছেন। আমি শাহিদুল খোকনের থেকে উত্তরটা দিতে পারবো। বেশ বলুন সাগর সাহেব, আপনি শুনতে পেলে বলুন। কামরুজ্জামান সাগর।
আচ্ছা বেশ, শাহিদুল খোকন উত্তরটা নি, কে ঘুমোতে পারেননি 17 বছর ধরে? খোকন সাহেব বলছেন, এই ফারুক রহমান সাহেব বলছেন 17 বছর নাকি বাংলাদেশের মানুষ ঘুমোতে পারেনি, এত অত্যাচার হয়েছে। কিশোলয় 17 বছর তারাই বাংলাদেশে ঘুমাতে পারেনি যারা বাংলাদেশে সন্ত্রাসবাদের সাথে সংযুক্ত ছিল, সম্পৃক্ত ছিল, যারা অগ্নিসংযোগ করে মানুষ মেরেছে, যারা পেট্রোল বোমা মেরে মানুষ মেরেছে, যারা বিভিন্ন ধরনের জঙ্গি তৎপরতা করেছে, যারা একযোগে 63টা জেলায় বোমা হামলা করেছে, যারা বাংলা ভাই সৃষ্টি করেছে, তারা ঘুমোতে পারেনি। যারা 10 ট্রাক অস্ত্র আমদানি করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছিল, তারা ঘুমাতে পারেনি। যারা 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল, তারা ঘুমাতে পারেনি। যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছিল 2001 সালের জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট সরকারের আমলে, তারা এই 17 বছর ঘুমাতে পারেনি। তো সন্ত্রাসীরা ঘুমাতে পারেনি, জঙ্গিরা ঘুমাতে পারেনি, এর দায় কোনো রাষ্ট্রের নয়। এই দায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, সেটা কি উনি প্রমাণ করতে পারবেন ফারুক সাহেব? আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করতেছি। আমাদের শুধু আপনি যদি জঙ্গি বানিয়ে দেন, তাহলে আমি মনে করবো বড় জঙ্গলি হচ্ছে, জঙ্গির কারখানা হচ্ছে ভারত। আজকে দিল্লিতে যাদেরকে আশ্রয় দিয়েছেন তারা হচ্ছে সবচাইতে জঙ্গি। আমার আত্মীয়, আমার বন্ধু, যদি জঙ্গির কারখানা হতো তাহলে ভারতে এসে আপনি জঙ্গি বললেন না, জঙ্গি বললে আপনাদের ভারতে আছে জঙ্গি, আপনি ভারতে জঙ্গি আছে। এক সেকেন্ড আমি এখানে থামাতে হবে, দুজনের অডিও ডাউন করতে বলবো। মোহাম্মদ ফারুক রহমান, আপনি বলছেন, এক সেকেন্ড, আমি মোহাম্মদ ফারুক রহমান, ভারতে জঙ্গি আছে না কি বলছিলেন আপনি? এত চেঁচামেচির মাধ্যমে শুনতে পাইনি। আমি এইটুকু বলতে পারি, আজকে বাংলাদেশ থাকতো না ভারত না থাকলে। আপনারা পূর্ব পাকিস্তান হয়ে থাকতেন। আপনারা পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচারে, রাজাকারদের অত্যাচারে আপনাদের মা বোন সেই সময় যারা ছিলেন তাদেরকে ধর্ষণ এবং মাথার চুলের ঝুঁটি ধরে ঝুলিয়ে দেওয়া হতো, ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হতো। এই ছবিগুলো আপনিও জানেন, আমিও জানি। আপনার যথেষ্ট বয়স, আপনি জানেন আপনার সেই 1971 সালের আগের ইতিহাস আমিও জানি। ভারত ছিল বলে আজ বাংলাদেশ হয়েছে। আপনি বলছেন জঙ্গি, ভারতে জঙ্গি পাঠানো বাংলাদেশ বলছে ভারত থেকে জঙ্গি। আপনি কি বলছেন? উত্তর। হ্যাঁ, আমি একবারে সঠিক বলছি। আমি বলছি যে দাদা যে বলল যে আমাদেরকে জঙ্গি, আমরা আমাদের আত্মীয় স্বজনকে পর্যন্ত আমরা তাদেরকে রক্ষা করতে পারি না। আর ভারত যেটা বলছি সবচাইতে মানে ওই যে মেটিকুলাসের এবং এই জঙ্গির রানী হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে আপনারা দিল্লিতে বসে আপনাদেরই যে রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় খানাপিনা খাওয়ায় বড় করতেছে, উনি হচ্ছে জঙ্গির রানী। এই জঙ্গির রানীকে আপনারা ফেরত দেন, আমরা আইনের মুখোমুখি করো। আমরা তার যত নিরাপত্তা দেওয়া দরকার সেটা আমরা দেব। আমরা কখনো জঙ্গি পছন্দ করি না। আমরা উদ্যোগ এই মুহূর্তে সরকারের যারা রাষ্ট্রের সাথে সংযুক্ত আছে, একমাত্র জঙ্গির প্রধান কি হচ্ছে আওয়ামী লীগের বন্ধুরা, আওয়ামী লীগের উচ্ছিষ্ট যারা আওয়ামী লীগকে ধারণ করে। আজকে তাদের শেখ হাসিনা বাংলাদেশে এসএম কামরুজ্জামান সাগর, হ্যাঁ বলুন শেষ করুন। শাহিদুল খোকন শেষ করুন। হ্যাঁ, এই শেখ হাসিনা 1 বছর বাংলাদেশে নেই, বাংলাদেশ জঙ্গিবাদে ভরে গেছে। এই বাংলাদেশ হয়ে বিস্ফোরক এসে দিল্লিতে হামলা হয়েছে, এটি কারা করেছে? একদম ঠিক, একদম ঠিক। বাংলাদেশ থেকে বিস্ফোরক নিয়ে আসছে দিল্লিতে, যেটা আগে পাকিস্তান থেকে আসতো এখন বাংলাদেশ থেকে আসছে। আর আবার জঙ্গির কথা বলছে। বাংলাদেশে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের, শেখ হাসিনা নির্বাসিত হওয়ার পর আমরা দেখেছি আইএসআই ফ্ল্যাগ নিয়ে ওপেনলি বন্দুক হাতে মিছিল করা হচ্ছে। এ কোন বাংলাদেশ সাগর সাহেব? এই কোন বাংলাদেশ, এটা সত্যি আমাদের কাছে অচেনা। গত 17 বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বেশ ফ্রিজ খাচ্ছে। সাগর সাহেবের কাছে যাব। হ্যাঁ বলুন সাগর সাহেব। বলছি যে গত 17 বছরের চিত্র বলি। গত 17 বছরে এই দেশে জঙ্গিবাদ উত্থান হতে দেওয়া হয়নি। বিগত সরকার দেয়নি, শেখ হাসিনা সরকার দেয়নি। গত 5 আগস্টের পরে এবং হচ্ছে যে গত বছর জুলাইতে যে জঙ্গি হামলাটা হলো, সেই হামলার মধ্যে দিয়ে যে দেশে জঙ্গি উত্থান হলো, সেইটা গত 1.5 বছরে আমরা হারে হারে টের পাচ্ছি। দিনে দুপুরে মানুষ রাস্তাঘাটে বের হতে ভয় পায়।
রাত বিরাত যেখানে সেখানে এই বাড়ি ওই বাড়ি ডাকাতি হচ্ছে, অমুকের বাড়ি আগুন দিয়ে লুটপাট করা হচ্ছে, অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা চাঁদা দেওয়ার ভয়ে দেশে থাকতে পারে না। একটা বিশ্রী একটা অবস্থা, যে অবস্থা আমরা দেখেছি আফগানিস্তানে, সিরিয়া, পাকিস্তান, যেসব দেশে এই ঘটনাগুলো ঘটতো এখন হামেশা আমাদের দেশে ঘটে। এখন যেখানে সেখানে ককটেল মারা হয়, এমন চিত্র তো বাংলাদেশে আমরা গত 17 বছর দেখি নাই। একটা ককটেল তো দূরের কথা, একটি বড় কোনো শব্দ আমরা কোথাও রাস্তাঘাটে পাইনি। স্কুল বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদের স্কুল গেটে গিয়া ককটেল মারা হয়। ককটেল মেরে কি হচ্ছে? আওয়ামী লীগের উপরে দায় চাপানোর একটা পরিকল্পনা। আওয়ামী লীগ এখনো এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে কখনই যুক্ত হয়নি, আমরা দেখি নাই। আমরা তো বেড়ে উঠেছি, আওয়ামী লীগের এই কার্যকলাপগুলো আমরা কখনোই দেখি নাই। আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের স্বার্থে তারা রাজনীতি করেছে। এবং আমরা যারা আওয়ামী লীগ করি না, আমরা যারা সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার সপক্ষে কথা বলি, আমাদেরকে আওয়ামী লীগ তকমা দিয়ে কি করা হচ্ছে? যখন তখন যারে তারে উঠে নিয়ে যাচ্ছে, কোনো আইন বিচার নাই, কোনো কিছু নাই, কারণ নামে মামলা নাই, নিয়ে 8টা 10টা মামলা দিচ্ছে, জেলখানায় অমানবিক অত্যাচার করছে। আপনারা রিসেন্টলি SS সাব্বির জেল থেকে বের হওয়ার পরে স্বীকারোক্তিগুলো শুনেছেন জেলখানায় কি হচ্ছে। জেলখানায় হর হামেশা মানুষ মারা যাচ্ছে, মারা গেলে হসপিটালে এনে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে মারা গেছে। এটা তো জেলখানায় ক্লিন হচ্ছে। এই ঘটনাগুলো তো 71 সালেও ঘটেছে আমাদের সাথে। তো এইসব জায়গাগুলো থেকে ওরা যতই বলুক, আজকে রায়ের পরে সাধারণ মানুষ তো রাস্তায় নামে নেয়, সাধারণ মানুষ তো উল্লাস করেনি। কিন্তু কারা রাস্তায় নেমেছে জানেন? এই রায়ের পর কারা রাস্তায় নেমেছে জানেন সাগর সাহেব? বলি, ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে রাস্তায় নেমেছে ইউনুসপন্থী জঙ্গি মৌলবাদীরা। বাংলাদেশের মালিবাগে বিস্ফোরণের ঘটনা উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ, কিশোর অগ্নিবাণে বাংলাদেশের মালিবাগে বিস্ফোরণের ঘটনার খবর উঠে আসছে। একটি হোটেলের সামনে বিস্ফোরণ হয়, বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি, ইউনুসপন্থীদের ঠেকাতে নামানো হলো সেনা নামানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পক্ষে জামাতি ইউনুসপন্থী মৌলবাদীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব করছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মালিবাগে বিস্ফোরণ হয়েছে, একটি হোটেলের সামনে বিস্ফোরণ, বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি, ইউনুসপন্থীদের এবং সেনা নামানো হয়েছে বিভিন্ন জায়গায় বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের মালিবাগে বিস্ফোরণের ঘটনা। বিগ ব্রেকিং, বাংলাদেশের মালিবাগে বিস্ফোরণের ঘটনা, বেশ বড় বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, একটি হোটেলের সামনে বিরাট বড় বিস্ফোরণ হয়, বাংলাদেশে ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। অন্যান্য বেশ কিছু জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যর দায় মোহাম্মদ ইউনূসের, হ্যাঁ কি না? তিনি প্রশাসনের মাথায় বসেছেন, একটা পাপেট সরকার চালাচ্ছেন। দায় কার? আমি যাব একদম সাহিদুল খোকনের কাছে। বাংলাদেশ জুড়ে নৈরাজ্য চলছে, এই দায়, ধানমন্ডিতে ভাঙচুর চলছে, এই দায় কার? মোহাম্মদ ইউনূসের নয়, নাকি মোহাম্মদ ইউনূসের দায় শুধু মানুষের টাকা চুরি করে তাদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া? বলুন খোকন সাহেব। দেখুন কিশোরয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আবির্ভূত হয়েছে এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। সে তার স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয়াদি, এমনকি একজন নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি নিজেকে দাবি করেন শান্তির দূত, তিনি তার যে ব্যবসা বাণিজ্য একের পর এক সম্প্রসারণ করে চলেছে। তিনি একজন আদম ব্যাপারীর লাইসেন্স, মানে বিদেশে মানুষ পাঠানোর লাইসেন্স পর্যন্ত তিনি বাদ দেননি। ইউনিভার্সিটি সহ নানা ব্যবসা বাণিজ্যে নিজেকে ঢুকে গেছেন। তার কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে কিন্তু কোনো হামলা হচ্ছে না। কোথাও কোনো হামলা টামলা হলে সেখানে সাথে সাথেই পুলিশ বা মিলিটারিকে ডিপ্লয় করা হচ্ছে। অথচ বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নেই। যাত্রাগানে শিল্পীদের চুল কেটে দেওয়া হচ্ছে, আহমদীয় সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে, মাজারপন্থী অর্থাৎ যারা সুফি আন্দোলনের সঙ্গে জড়িত তাদের উপরে হামলা চালানো হচ্ছে। মানে মুসলিমরাও তার হাত থেকে রেহাই পাচ্ছে না। তা নিয়ে ইউনূসের কোনো মাথা ব্যথা নেই। ইউনূস আজকে যেটি বলছেন যে ঢাকার রাজপথে যেসব বিক্ষোভ যা দেখতে পাচ্ছেন, এগুলো পরিপূর্ণভাবেই ইউনূসের এই জঙ্গিদের করা। বেশ, আমি উত্তর নেব। মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ জুড়ে নৈরাজ্য শুরু হয়ে গিয়েছে, এই আইন, এই রায়, হ্যান ত্যান যেটা বলছেন, যেটা চিত্রনাট্য বলে উল্লেখ করছেন বাংলাদেশের সাধারণ মানুষ, এবং আমরা যারা দেখছি এই মুহূর্তে প্যানেলেও যারা কথা বলছেন, চিত্রনাট্য বলছেন তারা। এই চিত্রনাট্যের পর এইগুলোও নাটক সাজানো ছিল যে ধানমন্ডিতে গিয়ে একটা ভাঙচুর করা হবে, একটা বিস্ফোরণ হয়ে যাবে হোটেলের সামনে, এগুলো সব চিত্রনাট্য, সবটাই প্ল্যান্ড? উত্তর। দাদা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাই, আমাদের কিছু না, যে যারা
29 লক্ষ কোটি টাকা নিয়ে দেশের বাইরে অবস্থান করতেছে। এইখানে কিছু সহজ সরল এবং যারা শ্রমিক তাদেরকে কিছু টাকা দিয়ে এইখানে বিভিন্নভাবে সন্ত্রাস করার জন্য আওয়ামী লীগকে চেষ্টা করছে। আমি আশা করি এভরিথিং ইজ আওয়ার কন্ট্রোল, কারণ পুলিশ এই মুহূর্তে পারফর্ম করতেছে। সেনাবাহিনী আমাদের অলরেডি আগে থেকেই মাঠে আছে, সেখানে 32 নাম্বার বলেন আর যেটাই বলেন 32 নাম্বার, আমরা মনে করি এই মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতায়, তারা আগামীতে ওখানে একটি জনগণের জন্য একটি লাইব্রেরি করার জন্য তারা প্রচেষ্টা চালাবে। আর যারা চেষ্টা করতেছে শেখ হাসিনা ফারুক রহমান সাহেব, ফারুক রহমান বাবু এক মিনিট ফারুক রহমান বাবু এক সেকেন্ড। ফারুক রহমান সাহেব, আপনি বলছেন আওয়ামী লীগ সন্ত্রাস এই সেই করছে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। যারা রাস্তায় মিছিল করে বাংলাদেশের রাস্তায় বলে একটা একটা ইস্কনি ধর ধৈরা ধৈরা জবাই কর, এরা সন্ত্রাসবাদী হ্যাঁ কি না? প্লিজ সিম্পল উত্তর। না দেখুন, একটি বিজয়ের পরে সিম্পল উত্তর আমি চাইছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না স্যার? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? একটা একটা ইস্কনি ধর ধৈরা ধৈরা জবাই কর, রাস্তায় মিছিল করে কয়েক হাজার মানুষ যখন বলে তারা সন্ত্রাসী, হ্যাঁ কি না? দেখুন, এটা একটা স্লোগান, এইটা জনগণের কি স্লোগান? এক সেকেন্ড, জবাই কর মানে কি? ফারুক বাবু জবাই কর মানে কি? ফারুক বাবু জবাই কর মানে কি? বাংলা ভাষা শেখানো হয়। এই প্রতিক্রিয়া মানে এই নয়। ফারুক রহমান জবাই কর মানে কি? ফারুক রহমান জবাই কর মানে কি? আমি কোন অ্যানালিসিস জানতে চাইছি না, বাংলা ভাষায় জবাই কর মানে কি? জবাই মানে আরে ভাই জবাই কর মানে কি জানতে চাইছি স্যার। স্যার জবাই কর মানে কি? আমরা বাংলা ভাষায় জবাই কর মানে কি? বাংলা ভাষায় জবাই কর মানে কি? ফারুক সাহেব আমি সম্মানের সঙ্গে জিজ্ঞেস করছি, জবাই কর মানে কি? সকাল বিকাল শিবির ধরো। ফারুক সাহেব আমি সম্মানের সঙ্গে জিজ্ঞেস করছি, জবাই মানে কি? ফারুক বাবু আমি সম্মানের সঙ্গে জিজ্ঞেস করছি, জবাই মানে কি? জানানোর জন্য জবাই মানে কি? এক সেকেন্ড, অডিও ডাউন করতে হবে। জবাই মানে কি? এইটা জবাই মানে কি? অফেন্সিভ না। আরে ভাই জবাই মানে কি? কোনো অপরাধ না, এটা আপনি মনে করি রাস্তায় বলে একটা একটা ইস্কনি ধর ধৈরা ধৈরা জবাই কর, এটা অপরাধ নয়। আমি যাব খোকন বাবুর কাছে, শাহিদুল খোকন, এরা আওয়ামী লীগের সন্ত্রাসের কথা বলে। উত্তর। হ্যাঁ, ফারুক রহমান ধানমন্ডি 32 নম্বরের বাড়ির মালিককে ইউনুস, এটা কি ইউনুসের বাবার জায়গা যে সেখানে তারা লাইব্রেরি করবে, সেখানে তারা ভাঙচুর করবে? এটি মুক্তিযুদ্ধের সূতিকাগার, এখান থেকে মুক্তিযুদ্ধ বাংলাদেশে পরিচালিত হয়েছে। এই বাড়ি থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এটা কি ইউনুসের বাবার বাড়ি? পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে নাকি যে বাড়িটি শেখ হাসিনার পৈতৃক বাড়ি, সেই বাড়িতে লাইব্রেরি বানানোর আপনারা কে? সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব। এবং ৩০ নম্বর আমরা একটা জাতীয় পাঠাগার হিসাবে এখানে শেষ করতে হচ্ছে। ব্রেকিং নিউজ। বেশ অনেক ধন্যবাদ। এখানে শেষ করতে হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। অন্যদিকে বিকাশ ভবনের দিকে নজর রাখতে হচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে নজর রাখতে হচ্ছে। চাকরি প্রার্থীদের বিক্ষোভে অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে যারা ছিলেন প্রত্যেককে। কিশোর অগ্নিবাণে সালাউদ্দিন শোয়েব চৌধুরী, এস এম কামরুজ্জামান সাগর, মোহাম্মদ ফারুক রহমান এবং শাহিদুল খোকনকে ধন্যবাদ। আমি যাব ব্রেকিং নিউজে। বিকাশ ভবনের দিকে নজর রাখতে হচ্ছে। বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। লাইভ রিপোর্ট, লাইভ ছবি উঠে আসছে। পড়াশোনা করেছি, তারপরে যে পুলিশ আমাদের লাঠি আর ধাক্কা মারে, এর থেকে অপমান এই রাজ্যে আর কোথাও হয় না। এই অপমানে সারা পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকের মধ্যে, আমি সারা পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যে সেক্টরে আছে, WBCS, রেল, স্কুল মাস্টার, পুলিশ সেক্টর, সমস্ত যুব সমাজকে বলছি বাংলার রাস্তায় নেমে পড়ুন। এই সুযোগ 26-এর আগে এই শেষ সুযোগ, আর সুযোগ পাওয়া যাবে না। এই 26-এ আমরা রাজপথটাকে করে দিতে হবে। এই রাজপথ আর আমাদেরকে একদিকে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখলাম, হাই ভোল্টেজ ডিবেট হলো। অন্যদিকে বিকাশ ভবনে এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
বিকাশ ভবনে উত্তপ্ত পরিস্থিতি। বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের বিক্ষোভে বাধা পুলিশের। বিকাশ ভবনের সামনেই বসে পড়েছেন চাকরি প্রার্থীরা, স্লোগান দিচ্ছেন। সেই ছবি সরাসরি লাইভ রিপাবলিক বাংলার পর্দায় কিশোর অগ্নিবাণে। প্রচুর পুলিশ মোতায়েন, বাহিনী মোতায়েন। চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে চাকরি চেয়ে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। আর কতদিন অপেক্ষা করতে হবে ডাক পেতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের? চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH